আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে নবম-দশম শ্রেণী তৃতীয় অধ্যায়টা আছে সেটার একটা ক্ষুদ্র পাঠ অর্থাৎ মহাকর্ষ বল নিয়ে। এবং আমাদের বইয়ে অর্থাৎ নবম-দশম শ্রেণীর বইয়ে মহাকর্ষর সূত্র অর্থাৎ এই তিনটে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই তিনটে সূত্র কোথা থেকে এসেছে এবং কোন ক্ষেত্রে আমরা কাজে লাগাবো বা এই সূত্রগুলো দ্বারা কী মিনিং করে সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা। তো আমাদের সাথেই থাকো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিব যে মহাকর্ষ বলটা আসলে কি বা মহাকর্ষ বল কাকে বলে। বিজ্ঞানী নিউটন বলেছেন পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তুই একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে? এই আকর্ষণের বলের মানটা হচ্ছে বস্তুর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিলাম যে এখানে একটা বস্তু আছে এবং এখানে কি আছে, আরেকটা বস্তু আছে। এই যে দুইটা বস্তু আছে এগুলো হচ্ছে কি পৃথিবীর ভিতরে। এই দুইটা বস্তু কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। অর্থাৎ এই বস্তুটা যদি এদিকে আকর্ষণ করে ঠিক উল্টো দিকে এই বস্তুটাও কি আকর্ষণ করবে। এই দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করবে যে বলে সেটাকে আমরা বলছি মহাকর্ষ বল। এবং বিজ্ঞানী নিউটন বলেছেন এই যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর যে মহাকর্ষ বলটা হচ্ছে কি গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু এই বস্তুটা এর গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই বস্তুটা যদি বর M1 হয় আর বস্তুটা যদি বর M2 হয় তাহলে গুণফল হলো M1 ইন্টু M2। এবং বিজ্ঞানী নিউটন আরেকটা কথা বলেছেন, তাদের এই মধ্যবর্তী যে দূরত্বটা আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা দূরত্বটা তো ধরে নিলাম আর এটার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে কি হারে বলকে আকর্ষণ করবে। অর্থাৎ বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সমানুপাতিক হারে বস্তু একে অপরকে আকর্ষণ করবে। অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি r², ঠিক আছে? তো এখন F ইজ প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইডেড বাই r²। আর এখান থেকে আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠালে আমরা একটা ধ্রুবক পাই, যেটাকে আমরা বা বিজ্ঞানীরা জি দ্বারা প্রকাশ করেছিল। সো একটা হচ্ছে M1 M2 ডিভাইডেড বাই r²। এটাই হচ্ছে আমাদের এই প্রথম সূত্রটা। তো আমরা জেনে গেলাম এই সূত্রটা কিভাবে আসলো, ঠিক আছে? সো এখানে আমরা এই মহাকর্ষ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক এর সাথে পরিচিত হয়নি। এই ধ্রুবকের মানটা কখনোই চেঞ্জ বা পরিবর্তন হবে না। এই ধ্রুবকের মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এটার মান কখনো কি হবে না, পরিবর্তন হবে না। আর এটার মান পরিবর্তন হবে না দেখে আমরা এটাকে বলছি সার্বজনীন ধ্রুবক, ঠিক আছে? সো এখন আর সেই সূত্রটা আমরা কখন ইউজ করতে পারবো? পৃথিবীর অভ্যন্তরে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে কি, এই সূত্রটা কখন কাজ করবে, বিন্দু বরের বস্তু এবং সুষম গোলক বস্তুর ক্ষেত্রে কি করবে, কাজে লাগবে বা প্রয়োগ করতে পারবো। অর্থাৎ একটা বিন্দু এবং আরেকটা বিন্দুর মধ্যে যে আকর্ষণ সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো, এবং সুষম গোলক যেখানে আমরা এটা দেখতে পেরেছি। অর্থাৎ এখানে যদি আমরা একটা টেবিল আর একটা চেয়ারের আকর্ষণ বের করতে চাই তাহলে এটা আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না এই সূত্র দিয়ে। এই শুধু ওই চেয়ার এবং টেবিলের আকর্ষণ বলটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কোন একটা পদ্ধতি ইউজ করতে হবে। তো বোঝা গেল এই সূত্রটা কখন আমরা ইউজ করব। আচ্ছা, পরবর্তীতে আসি এই সূত্রটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, কোথা থেকে আসলো। তো এখন আমরা দেখেছিলাম যে পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হলে এই সূত্রটা আসে। যদি এরকম হয় দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে কি পৃথিবী, অর্থাৎ একটা হচ্ছে তোমার এই পৃথিবী, অন্য আরেকটা হচ্ছে কি অভ্যন্তরে যে কোনো একটা বস্তু, ঠিক আছে? এই দুইটা বস্তুর মধ্যে অর্থাৎ আমাদের পৃথিবী এবং বস্তুটার মধ্যে আকর্ষণ বল যে কাজ করবে সেটাকে আমরা এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে আসলো? তো আগের মতো ওই আকর্ষণের বল মান হচ্ছে কি F=G। আমরা জাস্ট এম এর পরিবর্তনটা করব, ঠিক আছে? এবং যেহেতু এই বস্তুটা এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, তাই আমরা এটাকে বা দূরত্বটাকে r² অর্থাৎ ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করছি। এবং পৃথিবীর বর যেহেতু অনেক বেশি তাই এটাকে আমরা এম বা বড় হাতের এম ধরে নিচ্ছি। আর ছোট বস্তুটা বা অন্য যে পৃথিবীর ভিতরে যে বস্তুটার সাথে আমরা তুলনা করেছিলাম সেটার বর ধরে নিলাম এম। তাহলে আমরা পেয়ে গেলাম এই সূত্রটা।
ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলের সূত্র। ঠিক আছে, পরবর্তীতে আসি এই জি এর মানটা কোথা থেকে আসলো, বা জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা কোথা থেকে পেয়েছি। আসলে এই জি এর মান হচ্ছে কি 9.8। এটা কিভাবে আসে এটা আমি লাস্টে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আচ্ছা, আমরা এখানে কি দেখেছিলাম যে এফ ইকুয়াল টু এই যে সূত্রটা জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইখানে আমরা এই এফকে পরিবর্তন করে কি লিখতে পারি, এম জি লিখতে পারি। এখানে আছে কি জি ডিভাইডেড বাই m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, একটা জিকে কেটে দিতে পারি। একটা জিকে কেটে দিলে আমরা কি পাই, এই সূত্রটাকে আমরা কাজে লাগাচ্ছি মূলত। ঠিক আছে, অর্থাৎ এখানে হবে কি বড় হাতের এম এবং হবে কি আর। ঠিক আছে, তুমি যেভাবেই প্রকাশ করো না কেন একই কথা। ঠিক আছে, তো বড় হাতের ক্যাপিটাল এম আর এখানে কি থাকলো ছোট হাতের ক্যাপিটাল এম। এখানে 1 2 লেখার দরকার নেই। তো এখান থেকে যে ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল এম বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি জি ইকুয়াল টু মহাকর্ষজনীয় ধ্রুবক, অর্থাৎ আর এখানে উপর হবে পৃথিবীর ভর ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই পেয়ে গেলাম আমাদের এই সূত্রটা। এখানে যদি তুমি মহাকর্ষজনীয় ধ্রুবকের মান এটা এবং পৃথিবীর ভরটা আসলে কত, পৃথিবীর ভর হচ্ছে এম ইকুয়াল টু 5.98 ইন্টু 10⁻²৪। এখানে যদি বসাও এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 ইন্টু 10⁻16। এই মানটা যদি তুমি এখানে বসাও দেখতে পাবো 9.8। ঠিক আছে, তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা তো জানি পৃথিবীর যেই জি এর মানটা এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, অর্থাৎ কোনো জায়গায় এই মানটা কি চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হয়, এখানে তো আর এর মানের জন্য চেঞ্জ হবে কেন, কারণ এখানে মহাকর্ষীয় ধ্রুবক এটা কখনোই চেঞ্জ বা পরিবর্তন হওয়া সম্ভব না। আর এখানে পৃথিবীর ভর, এই যে পৃথিবীর ভর কখনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে বাকি থাকলো কি আমাদের এই আর স্কোয়ার। এই আর স্কোয়ারের মানটে তারতম্যের জন্যই আসলে জি এর মানটা তারতম্য হয়ে থাকে। তো আশা করি আমাদের মহাকর্ষ বল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, এবং এই যে 3টা সূত্র ছিল এখানে কিভাবে এসেছে এবং কোন সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বা কার্যকর সেটা আমরা দেখে নিলাম। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।